শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অনেকের সমস্যা থাকে। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে খুব সহজে উত্তর করা যায়, ঠিক ওইভাবে হচ্ছে আমরা মাত্র 15টা গুরুত্বপূর্ণ রুলস সিলেক্ট করেছি, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি সমগ্র ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। সো কথা না বলে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। রুল নাম্বার 1, সেটা হচ্ছে ইফ, অর্থাৎ কন্ডিশনাল কিংবা শর্তযুক্ত, যেটা তোমরা সচরাচর জেনে থাকো। তার আগে আমরা একটু দেখে নেই ভার্বের পরিবর্তনগুলো। ইফ যুক্ত অংশতে আমাদের যদি হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ইফ ছাড়া অংশে আমরা কি করব? শ্যাল, উইল, মে, ক্যান, মাস্ট এগুলো ব্যবহার করব। সেই সাথে সাথে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যদি হচ্ছে ইফ যুক্ত অংশে পাস্ট ফর্ম থাকে, ইফ ছাড়া অংশে শুড, উড, কুড, মাইট, মাস্ট যে কোনো একটা ব্যবহার করব। সেই সাথে সাথে হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাবো। যদি হ্যাড প্লাস ভি3 থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকে, তাহলে আমরা শুড, কুড, উড, মাইট, মাস্ট এবং হচ্ছে হ্যাভ প্লাস ভি3 বসাবো। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যেটাকে থার্ড কন্ডিশনাল বলা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখে নেই স্ট্রাকচারগুলো। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে ইফ, সাবজেক্ট থাকবে একটা, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। দ্বিতীয় অংশ থাকবে, অর্থাৎ ইফ ছাড়া অংশ থাকবে সাবজেক্ট। সেখানে হচ্ছে এই ঘরগুলা দেওয়ার মানে হচ্ছে আমাদের এই অংশটা ব্যবহৃত হবে। তারপরে অতিরিক্ত অংশ, যেমন এখানে আমরা এক্সাম্পল যদি দেখি, ইফ হি স্টাডিজ অ্যাটেন্টিভলি হি উইল গেট জিপিএ 5। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এখানে ব্যবহার করা হয়েছে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, অর্থাৎ এই অংশটা থাকবে। তারপরে আমাদের সাবজেক্টের পরে এখানে শুড, উড, কুড এটা আমরা ব্যবহার করব। সো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ইফ হি স্টাডিড, তাহলে স্টাডির পাস্ট ফর্ম হচ্ছে স্টাডিড অ্যাটেন্টিভলি হি উড গেট, তাহলে উড প্লাস ভি1 ব্যবহার করা হয়েছে। থার্ড কন্ডিশনাল দেখো, থার্ড কন্ডিশনাল হচ্ছে দুইটা রুলস আছে। একটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে হেড প্লাস ভি3, তাহলে এটা একটা রুলস। আর একটা হচ্ছে হেড যদি সামনে চলে আসে তারপরে ভি3 থাকে, এটা হচ্ছে আরেকটা রুলস। সো পরের অংশটা হচ্ছে দুইটারই একই রকম থাকবে, অর্থাৎ শুড, উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 থাকবে, কিন্তু প্রথম অংশে কিছুটা পরিবর্তন আসতে পারে। দেখো এটা হচ্ছে ইফ হি স্টাডিড অ্যাটেন্টিভলি হ্যাড প্লাস ভি3 হি উড গট জিপিএ 5, অর্থাৎ উডের পরে হচ্ছে এখানে একটা হ্যাভ থাকবে, উড হ্যাভ গট জিপিএ 5। ঠিক এরকম হচ্ছে হ্যাড, ইফের পরিবর্তে হ্যাডটা সামনে চলে আসছে, তারপর সাবজেক্টের পরে ভি3, হি উড হ্যাভ, এখানে একটা হ্যাভ হবে, হি উড হ্যাভ গট জিপিএ 5। সো এটা হচ্ছে মূলত থার্ড কন্ডিশনাল। তো আশা করি তোমরা কন্ডিশনালটা বুঝতে পেরেছো। তারপরে দেখো হচ্ছে আমাদের যে সেকেন্ড রুলস, দ্বিতীয় রুলসটা হচ্ছে লেস্ট। লেস্ট অর্থ হচ্ছে কি? যাতে না, এটা মনে রাখতে হবে। লেস্ট শব্দ অর্থ যাতে না, অর্থাৎ এটা নিজে একটা নেগেটিভ মিনিং প্রকাশ করে। তাহলে লেস্টের পরে আমরা কোনরূপ নেগেটিভ অর্থ, নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। দ্যাট মিনস নো অথবা নট ব্যবহার করতে পারবো না। তাহলে লেস্টের আগে কি থাকবে? সাবজেক্ট, ভার্ব এবং অতিরিক্ত অংশ থাকবে। লেস্টের পরে থাকবে হচ্ছে সাবজেক্ট, শুড অথবা মাইট ব্যবহার করতেই হবে। তারপর হচ্ছে ভার্বের ওয়ান, তারপর অতিরিক্ত অংশ। হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে। লেস্ট, তাহলে লেস্টের পরে চলে আসবে সাবজেক্ট হি, শুড অথবা মাইট। আমরা এখানে শুড ব্যবহার করেছি, তারপর হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম দ্য ট্রেন, সে দ্রুত হাঁটে যাতে না ট্রেন মিস হয়ে যায়। আশা করি এটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তারপর হচ্ছে রুল নাম্বার 3, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট। এটা অর্থ হচ্ছে যাতে। তাহলে এটার স্ট্রাকচারটা দাঁড়ায় সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, অতিরিক্ত অংশ। ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট পাস্ট দুইটাই হতে পারে। তারপরে সো দ্যাট, এখানে একটা সাবজেক্ট চলে আসবে। এখানে ক্যান অথবা কুড। ক্যান হবে যদি এখানকার ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে হবে ক্যান, যদি এখানের ভার্বটা পাস্ট হয় তাহলে এখানে হবে কুড। তারপরে ভার্বের ওয়ান ফর্ম, অতিরিক্ত অংশ। উই ইট ফুড, আমরা খাবার খাই। সো দ্যাট, যাতে, এখানে হচ্ছে একটা সাবজেক্ট চলে আসছে ক্যান, কারণ এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম।
যাতে আমরা লিভ মানে বাঁচতে পারি। সো আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর হচ্ছে রুল নাম্বার 4। 4 হচ্ছে সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাটের গুরুত্বপূর্ণ রুলসটা দেখে নাও। সেটা হচ্ছে সো দ্যাটের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, সো, তারপরে চলে আসবে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অর্থাৎ এই ফাঁকা জায়গাতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব চলে আসবে। তারপরে দ্যাট, আরেকটা সাবজেক্ট আসবে ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্ট হয় এখানকার ভার্বটা তাহলে হবে ক্যান নট, যদি এখানকার ভার্বটা ফার্স্ট হয় তাহলে হবে কুড নট। তারপরে ভার্ব ওয়ান অতিরিক্ত অংশ। দ্য ব্যাগ ওয়াজ সো হেভি। ব্যাগটা অনেক ভারী যে, ব্যাগটা এতই ভারী যে হি অর্থাৎ সাবজেক্ট চলে আসছে কুড নট। যেহেতু এখানে পাস্ট ফর্ম ওয়াজ ব্যবহার করা হয়েছে, কুড নট। তারপর হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম বিয়ার ইট প্রপারলি। ব্যাগটা এতই ভারী যে সে সেটা বহন করতে পারছে না। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে রুল নাম্বার 5। 5 দেখো হচ্ছে টু ডট টু, অর্থাৎ এতই যে পারে না। তাহলে দেখো এটার হচ্ছে দুইটা রুলস আছে। সাবজেক্টের পরে ভার্ব, তারপরে টু, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে ফাঁকা জায়গাতে, তারপর হচ্ছে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। দ্য ব্যাগ ওয়াজ টু হ্যাভি টু বিয়ার ইট প্রপারলি। এতই ভারী যে সেটা বহন করতে পারছে না বা পারে না। তারপরে দেখো হচ্ছে আরেকটা যে রুলস আছে এটার বিকল্প রুলস, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, টু, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে ফর বসাতে হবে, ব্যক্তিবাচক অ্যাডজেক্টিভ, ব্যক্তিবাচক হচ্ছে অবজেক্ট ফর্ম বসাতে হবে, তারপর টু, ভার্বের ওয়ান অতিরিক্ত অংশ। যদি তোমাদের পরীক্ষায় ফরটা দেয়া থাকে তাহলে তোমাদেরকে এইভাবে করতে হবে। যদি ফর দেয়া না থাকে, টু, তারপর একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, তারপরে তোমরা হচ্ছে এটা এই রুলসটা ফলো করতে পারো। দেখি দ্য ব্যাগ ওয়াজ টু হ্যাভি ফর হিম। তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা ব্যবহার করা হয়েছে। দ্য ব্যাগ ওয়াজ টু হ্যাভি ফর হিম। ব্যাগটা তার জন্য এতই ভারী যে টু বিয়ার ইট প্রপারলি, বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এরকম একটা বিষয়। সো আই হোপ এটাও বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তারপরে দেখো হচ্ছে রুল নাম্বার 6। উইথ আ ভিউ টু, অর্থাৎ হচ্ছে জন্য। উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তারপর অতিরিক্ত অংশ। দে গো টু দ্য ফিল্ড, তারা মাঠে যায়, উইথ আ ভিউ টু প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলার জন্য। তাহলে উইথ আ ভিউ টুর পরে প্লে অর্থাৎ ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। রুল নাম্বার 7 দেখো, কোনো কাজ ঘটতে না ঘটতেই আরেকটা কাজ যখন ঘটে যায় সেই ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো ব্যবহার করতে পারি। যদি আমাদের নো সুনার হ্যাড দ্বারা থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে একটা দেন কনজাংশন ব্যবহার করতে হবে। স্কেয়ার্সলি হ্যাড থাকলে হয়েন ব্যবহার করতে হবে, হার্ডলি হ্যাড থাকলে হয়েন ব্যবহার করতে হবে। নো সুনার হেডের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভি3 ফর্ম, কারণ এখানে হেড আছে, হেডের পরে ভি3 ফর্ম বসে। স্কেয়ার্সলি হেডের ক্ষেত্রেও একই রকম, হার্ডলি হেডের ক্ষেত্রেও একই রকম। পরের অংশ অর্থাৎ দেনের পরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে প্রত্যেকটাতেই। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এক্সাম্পলটা দেখে নেই। নো সুনার হ্যাড হি সাবজেক্ট এন্টার্ড, অর্থাৎ ভি3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইনটু দ্য ক্লাস, দেন এখানে আমাদের কনজাংশন ব্যবহার করা হচ্ছে দ্য বেল, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট র্যাং, এটা হচ্ছে আমাদের এই যে পাস্ট ফর্মটা, রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে রুল নাম্বার 8, টিল এবং হচ্ছে আনটিল। টিলের পরে পজিটিভ অথবা নেগেটিভ দুইটাই বসতে পারে, আনটিলের পরে শুধু পজিটিভ বসবে, কারণ আনটিল নিজে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, আর টিল অর্থ হচ্ছে যতক্ষণ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে আশা করি। দেখো স্ট্রাকচারটা দেখে নেই। টিল আনটিলের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট যদি বসে তাহলে আমরা সেটাকে করব হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পরের অংশটাকে প্রেজেন্ট ফর্ম করব। যদি টিল আনটিলের পূর্বে পাস্ট ফর্ম দেয়া থাকে টিল আনটিলের পরে হচ্ছে পাস্ট ফর্মই বসবে। এক্সাম্পল দেখে নেই। জাস্ট ওয়েট, তাহলে এটা কি প্রেজেন্ট ফর্ম। টিল হি কামস, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক এরকম হি ওয়েটেড, পাস্ট ফর্ম দেয়া আছে,
পরের অংশটা হবে দ্য ট্রেন কেম, অর্থাৎ পাস্ট ফর্ম। আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপরে রুল নাম্বার 9, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুইটা একই রকম অর্থ প্রকাশ করে, এটাই উপযুক্ত সময়। এটা দুইভাবে করা যায়, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা যদি সাবজেক্ট ব্যবহার করা হয় তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। ইট ইজ টাইম টু স্টপ, এই যে টু এর পরে বেস ফর্ম ট্রাফিক জ্যাম। তারপরে হচ্ছে ইট ইজ হাই টাইম, যদি সাবজেক্ট ব্যবহার করা হয় গভর্নমেন্ট, তাহলে হচ্ছে পাস্ট ফর্ম স্টপড ট্রাফিক জ্যাম। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে রুল নাম্বার 10, এটা গুরুত্বপূর্ণ একটা রুল। দ্য, অল দ্য, বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট, যদি এগুলো থাকে তাহলে এখানে বিপরীত অর্থযুক্ত বাক্য বসাতে হবে। বাক্যের আগের অংশের টেন্স অনুযায়ী পরের অংশে টেন্স হয়। যেমন এখানে দেখো, ডেসপাইট হিজ অনেস্টি হি ইজ ইগনোরড, তাহলে এটা হচ্ছে কি একটা অনেস্টি, মানে এটা একটা পজিটিভ মিনিং, হি ইজ ইগনোরড এটা হচ্ছে নেগেটিভ মিনিং, তার মানে বিপরীত অর্থ প্রকাশ করতেছে। অলদো হি স্টাডিড ওয়েল, এখানে হচ্ছে পাস্ট ফর্ম, শি ফেইল্ড, এখানেও পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তাহলে স্টাডিড ওয়েল এটার পজিটিভ সাইড, শি ফেইল্ড ইন দ্য এক্সাম এটা হচ্ছে নেগেটিভ সাইড, তার মানে বিপরীত মিনিং প্রকাশ করা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে রুল নাম্বার 11, দেখো সিন্স, এটা অনেক পরীক্ষায় চলে আসে। সিন্স অর্থ হচ্ছে যখন, সময় বোঝানো হয়। যদি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। যদি সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়, সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। যেমন 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সিন্স ব্যবহার করা হয়েছে উই ম্যাট লাস্ট, তার মানে কি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। মেনি ইয়ার্স ফাস্ট, মেনি ইয়ার্স ফাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, সিন্সের পরে উই হ্যাড মেট, তাহলে পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে 12 নম্বর রুলসটা দেখে নেই। 12 নম্বর রুলসটা হচ্ছে অ্যাজ ইফ এবং হচ্ছে অ্যাজ দো, দুইটার অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে করতে হবে পাস্ট ইনডিফিনিট, তার পরের অংশটা। যদি আগের অংশে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নেই। শি বিহেভস, সে আচরণ করতেছে অ্যাজ ইফ, যেন শি নিউ এভরিথিং, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা করেছি এখানে পাস্ট ইনডিফিনিট। সে এমনভাবে বিহেভ করতেছে, ব্যবহার করতেছে যেন সে সবকিছুই জানে। তারপর এটা দেখি, রহিম টকড, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অ্যাজ দো যেন, হি হ্যাড অন, তার মানে পাস্ট পারফেক্ট ফর্ম। তাইলে রহিম টকড অ্যাজ দো, রহিম এমনভাবে কথা বলতেছে যেন হি হ্যাড অন দ্য ম্যাচ, সে ম্যাচটা জিতে গিয়েছিল। এটাই হচ্ছে মূল বিষয়, তার মানে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে রুল নাম্বার 13, যদি অর্থে, উইশ এবং হচ্ছে উড দ্যাট, দুইটাই হচ্ছে যদি অর্থে প্রকাশ করা হয় কিংবা বসে। তারপর হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে সবসময় পাস্ট ফর্ম বলবে ভার্বের। দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে সাবজেক্টের পরে হচ্ছে পাস্ট ফর্ম। আমার ইচ্ছা যদি আমি হচ্ছে কি হইতে পারতাম, রাজা হইতে পারতাম। একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ আছে, সেটা আমরা একটু পরে দেখব কেন এখানে ওয়ার হইল। উড দ্যাট, আমার ইচ্ছা, আই হ্যাড টু উইংস লাইক এ বার্ড, আমার যদি পাখির মতো দুইটা ডানা থাকতো, তাহলে এখানে যে হ্যাড এটা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। দেখো হচ্ছে এখানে একটা নোটটা গুরুত্বপূর্ণ। উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পরে ওয়াজ হবে না কখনো, যদিও সিঙ্গুলার হয় সাবজেক্ট, কিন্তু ওয়াজ হবে না, এখানে কি হবে ওয়ার বসাতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা নোট, সেটা তোমরা মনে রাখবে। তারপরে দেখো হচ্ছে রুল নাম্বার 14, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কোনগুলো সেগুলো আশা করি তোমরা জানো, না জানলে আমার ভিডিও দেখে আসতে পারো। দেখো এখানে সাবজেক্ট, ভার্ব, নাউন অথবা প্রনাউন বসবে, সেই নাউন অথবা প্রনাউন উপরে বেস করে হচ্ছে এখানে আমাদের হু, হোম, হুইচ, দ্যাট বসবে, তারপর হচ্ছে ভার্বটাকে আমরা আইডেন্টিফাই করব। ঠিক এরকম দেখে নেই, ইট ইজ হেলথ, তাহলে হেলথের সাথে এখানে হুইচ বসানো যায় কিংবা দ্যাট বসানো যায়। ইজ ওয়েলথ, এখানে ভার্বটা বসছে হচ্ছে হেলথের উপরে ডিপেন্ড করে, তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর অংশ দেখো প্রভার্ব, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা একটা থাকেই। কিভাবে প্রবাদগুলো পরীক্ষা আসে তার একটা স্যাম্পল আমরা দেখে নেই। দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, এও থাকতে পারে। ইট ইজ সেড দ্যাট,
দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এভাবে হচ্ছে প্রভাব থাকতে পারে। তারপরে এখানে ফাঁকা অংশে তুমি দিতে পারো হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ, বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম দিতে পারো, যেটা তোমার সেন্টেন্সের উপরে ভিত্তি করে উত্তর করতে হবে। আশা করি আজকের এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাদের ফুল মার্কস পেতে সাহায্য করবে পরীক্ষায় ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।